আমাদের শিক্ষা ও সংস্কৃতির পাঠশালা আরণ্যক একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। যথারীতি চলে এলাম নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই গতদিন যে ক্লাসটা করেছিলে তোমরা জানো আমরা কোথায় ছিলাম। সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণীর ধীবর বৃত্তান্ত অধ্যায়ে আমরা ছিলাম, যার প্রথম পর্ব আমরা কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে এসেছি। প্রথম পর্বে আমরা কি কি পড়েছিলাম সেগুলো আমরা আগে ঝালাই করব, তারপরে পর্ব 2তে আমরা প্রবেশ করব। কি জেনেছিলাম আমরা? নাটকের নাম ধীবর বৃত্তান্ত। এই ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোথা থেকে সংগৃহীত হয়েছে? কোন নাটক থেকে সংগৃহীত হয়েছে? অভিজ্ঞান শকুন্তলম থেকে। অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতাকে কালিদাস। অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কোন ভাষায় লেখা হয়েছে? সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। সংস্কৃত ভাষায় লেখা অভিজ্ঞান শকুন্তলম নাটক সেটাকে তর্জমা করেছেন কে? সত্যনারায়ণ চক্রবর্তী। এবং সবশেষে যেটা বলার, অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক আমাদের নাট্যাংশ হিসাবে গৃহীত হয়েছে। কাজেই এই যেটা আমাদের পাঠ্য, এটাকে আমরা বলতে পারি নাট্যাংশ। কি বলতে পারি? নাট্যাংশ। তাহলে যতগুলো প্রশ্ন আমার পরীক্ষায় আসবে ধীবর বৃত্তান্ত নিয়ে, আমি সেখানে নাট্যাংশ কথাটাকে প্রয়োগ করতে পারি। আর কি প্রয়োগ করতে পারি? প্রয়োগ করতে পারি পাঠ্যাংশ। আর কি প্রয়োগ করতে পারি? পাঠ্য নাটকের অংশ। কি বলতে পারি? পাঠ্য নাটকের অংশ। এগুলো আমরা সবই বলতে পারি। তাহলে আমরা জেনেছি এটা গোটা একটা নাটক নয়, এটা নাটকের অংশ। এবার প্রেক্ষাপটে কি ছিল মনে আছে তোমাদের নিশ্চয়ই, যে শকুন্তলা তাকে গান্ধর্ব মতে বিয়ে করেছিলেন কে? রাজা দুষ্মন্ত। দুষ্মন্ত কোথাকার রাজা? কুরুবংশীয় রাজা এবং হস্তিনাপুরের রাজা। বিয়ে করার পর তিনি তাকে অভিজ্ঞান হিসেবে বা স্মারক চিহ্ন হিসেবে বা নিদর্শন হিসেবে একটা আংটি পরিয়ে দিয়েছিলেন। শচীতীর্থে গিয়ে অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলা সেই আংটিটা হারিয়ে ফেলেছিল। তার আগে মহর্ষি দুর্বাসা তাকে অভিশাপ দিয়েছিলেন, কারণ মহর্ষি দুর্বাসাকে বা মহর্ষি দুর্বাসার উপস্থিতি শকুন্তলা টের পাননি বলে অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় ব্যাকুল হয়ে শকুন্তলা তাকে দেখতে পায়নি সেই ব্যক্তি তাকে ভুলে যাবে। তার ফলাফল শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি একজন ধীবর সে হারিয়ে যাওয়া আংটি কুড়িয়ে পেয়েছে কোথায়? রুই মাছের পেটে। এটা আমরা পূর্ব স্মৃতি ঝালাই করে নিলাম। এবার যেটুকু অংশ আমরা পড়েছিলাম আশা করি তোমরা দাগিয়ে রেখেছো, আমরা পরের অংশ থেকে শুরু করব। তাহলে রাজা কোথায়, শ্যালক কোথায় গিয়েছেন? শ্যালক কিন্তু রাজার সভায় পৌঁছে গিয়েছেন। এবার দেখি কি হয়। প্রথম রক্ষী বলছে, রাজশ্যালক বেরিয়ে যাবার পর প্রথম রক্ষী বলছে, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। কে বলছে? প্রথম রক্ষী। প্রথম রক্ষীর নাম আমরা কি পেয়েছিলাম? আরেকবার ঝালাই করি। প্রথম রক্ষীর নাম আমরা কি পেয়েছিলাম? সূচক। সে সূচক দেখতে পাচ্ছে প্রভুর খুব বিলম্ব হচ্ছে। এখানে প্রভু অর্থে কে? প্রভু অর্থে রাজশ্যালক। দ্বিতীয় রক্ষী বলছে, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া। প্রথম রক্ষী বলছে, জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁটতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। মানে হাত চুল করছে। ততক্ষণে ওই শাস্তির একটা হলফনামা নিয়ে এসে বেরিয়ে আসবে, রাজশ্যালক বেরিয়ে আসবে, একটা অর্ডার কপি নিয়ে বেরিয়ে আসবে, আর সঙ্গে সঙ্গে তাকে ফুলের মালা পরানো হবে শাস্তি দেওয়ার জন্য। সেটার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে গেছে। হাত নিষ্পিস করছে মানে উদ্গ্রীব হয়ে গিয়েছে। তো দ্বিতীয় রক্ষী বলছে, পুরুষ বলছে, মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। এই যে এতগুলো ঘটনা ঘটছে, এক রক্ষী আরেক রক্ষীকে বলছে ওকে মারতে আমার হাত নিষ্পিস করছে, ওকে ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য আমার হাত নিষ্পিস করছে। তার মানে এরা কিন্তু ধরেই নিয়েছে যে একটা বিরাট শাস্তি এই ধীবরের হতে চলেছে। কিন্তু ধীবর তো সব শুনতে পাচ্ছে। তার মানসিক অবস্থাটা এখন চিন্তা করো। সে বলছে যে মহাশয় আমাকে বিনা দোষে মারবেন না। দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে বলছে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন।
হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। কি নৃশংস উল্লাস! হুকুমনামা নিয়ে বেরিয়ে আসছে রাজশালক, তখনই রক্ষীরা ধরে নিয়েছে এই তো শাস্তি চলে এলো, এবার হয় কুকুর দিয়ে নয় শকুনি দিয়ে খাওয়ানো হবে। পুরোনো দিনে বিভিন্ন যারা পুরোনো দিনের গল্পগুলো পড়েছে, রূপকথার গল্প বিভিন্ন সময়, তারা দেখবে আগেকার দিনে রাজারা শাস্তি দিতেন। কি শাস্তি দিতেন? কুকুর দিয়ে খাওয়াতেন, শকুনি দিয়ে খাওয়াতেন, মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে রাজ্যের বাইরে বার করে দিতেন, উল্টো গাধার পিঠে চড়িয়ে ঘুরিয়ে আনতেন গোটা রাজ্য, তেমনি শুলেও চড়াতেন। এই এতগুলো শাস্তি, তার মধ্যে এখানে আমরা কোনটার উল্লেখ পাচ্ছি? যে হয় শকুনি দিয়ে খাওয়ানো হবে, নয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। এটা এখনো নিশ্চিত নয়, এরপরে আমরা দেখবো যে শাস্তি সত্যি সেটা হলো কিনা। রাজশালক প্রবেশ করে, শালক বলছে, সূচক এই জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? ধীবর ধীবর নির্দোষ, অর্থাৎ রাজার কাছে যখন রাজশালক গিয়ে সমস্ত বিষয়টা জানালো, রাজা নিশ্চয়ই বুঝিয়ে দিলেন সব ঘটনা শুনে সে নির্দোষ। আর সে যা কিছু বলেছে, অর্থাৎ রুই মাছের পেটের থেকে এই আংটি পেয়েছে, সে রুই মাছটা কাটতে গিয়ে আংটি পেয়েছে, সব কথাই কিন্তু রাজার কাছে সত্যি বলে প্রমাণিত হয়েছে। সূচক বলল, তা প্রভু যা আদেশ করেন। দ্বিতীয় রক্ষী বলছে, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। এটার নিচে আন্ডারলাইন করবে, এই জেলে জমের বাড়ি গিয়ে ফিরে এলো। এটা কে বলেছে? বক্তাকে। এটা বলেছে দ্বিতীয় রক্ষী। দ্বিতীয় রক্ষীর নাম কি ছিল? দ্বিতীয় রক্ষী ছিল, দ্বিতীয় রক্ষীর নাম ছিল জানুক। তাহলে জমের বাড়ি গিয়ে ফিরে আসার ব্যাপারটা বলেছে জানুক। এগুলো বারবার পড়ে পড়ে চোখের আন্দাজে মনে রাখতে হবে। জেলের হাতের বাঁধন খুলে দিল। পুরুষ শালককে প্রণাম করে, প্রভু আজ আমার সংসার কিভাবে চলবে? এই যে এতটা সময় সে ব্যয় করলো, এতখানি সময় রক্ষীদের সঙ্গে কথা কাটাকাটি করলো, রাজার দরবারে গিয়ে পৌঁছালো, কি করে সংসারটা চলবে তার? গোটা দিন তো নষ্ট হয়ে গেছে। শালক বলছে, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন, জেলেকে তিনি টাকাটা দিলেন। তাহলে রাজা শুধুমাত্র ধীবরকে নির্দোষ বলছেন এমনটা নয়, তার সত্যি কথা শুনে মোহিত হয়ে গেছেন, তার সত্যি বলার ক্ষমতা দেখে মোহিত হয়ে গেছেন, এবং পাশাপাশি হয়তো এটাও হয়েছে যে রাজার পূর্বস্মৃতি মনে পড়ে গেছে। ওই যে শকুন্তলাকে তিনি বিয়ে করেছিলেন, এটা তার মনে পড়ে গেছে। এই আনন্দেও হয়তো বা সবটা মিলিয়েই তাকে আংটির সমান পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন। পুরুষ প্রণাম করে গ্রহণ করে, বলছে, প্রভু অনুগ্রহীত হলাম। সূচক বলছে, এ কি যাতা অনুগ্রহ! এদের শুরু থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। ওই যে বললাম পুরোনো দিনের শাস্তি ছিল, শুলে চড়ানো, উল্টো গাধার পিঠে চাপানো, মাথা নাড়া করে মাথায় ঘোল ঢেলে রাজ্যের বাইরে বের করে দেওয়া। তার মধ্যে একটা শাস্তির কথা তার মনে পড়েছে বলে বলছে, রীতিমতো শুল থেকে নামিয়ে এ তো হাতির পিঠে উঠিয়ে দেওয়া হলো, তো বিশাল সম্মান। আমরা তো ভাবলাম এখনই ধরা পড়বে, বিরাট একটা শাস্তি হবে, তা তো হলো না। তাকে তো শুল থেকে নামিয়ে আনা হলো। তার ওই যে হাত একটু আগে নিষ্পিস করছিল, এখনো সেই বিষয়টা কিন্তু কাটেনি, সেই ঘোরটা এখনো, ওই শাস্তি দেওয়ার ঘোরটা কিন্তু এখনো কাটেনি, ইচ্ছেটা কিন্তু তাদের মধ্যে রয়ে গেছে। এইখান থেকে তোমরা একটা জিনিস দেখতে পাবে, ওই যে গতকাল বলছিলাম সমাজে উচ্চবৃত্তি এবং নিম্নবৃত্তি, সত্যি তো রাজরক্ষীরা উচ্চবৃত্তিতে রয়েছে, তারা রাজার সঙ্গে অনুচর হিসেবে থাকে, তারা রাজার কাছ থেকে অনেক কিছু পায়, অনেক সময় উপঢৌকন পারিতোষিক সবই পায়। তো তারা যেহেতু রাজার অনুচর, তারা যেহেতু রাজবাড়িতে থাকে, একটা সামান্য জেলেকে তারা কিন্তু বারবার করে হেয় করেছে। ধীবরকে ধীবরকে বারবার হেয় প্রতিপন্ন করা হয়েছে। কারা করেছে? দুই রক্ষীও করেছে। কারা করেছে? দুই রক্ষীও করেছে, রাজশ্যালকও করেছে।
এরাই তো চরিত্র নাটকের মধ্যে, এইটুকু তো আমরা তাদেরকে পেলাম। এরা প্রত্যেকেই কিন্তু হেয় করেছে, কিন্তু সবশেষে সত্যি কিন্তু বেরিয়ে এলো। রাজা নির্দোষ বলে দাবি করলেন এবং তাকে আংটির সমান পরিমাণ অর্থও দিলেন, কিন্তু ওই রক্ষীদের মন থেকে সেই বিষয়গুলো কাটছে না, সেই ঘোরটা কাটছে না শাস্তি দেওয়া। এখানেও আন্দোলন করবে, এই যে শুরু থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। কে বলেছে? রক্ষীদের যে সংলাপগুলো আছে বারবার কিন্তু গুলিয়ে গুলিয়ে যেতে পারে, এগুলো দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। জানুক বলছেন, হুজুর, যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতে বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। পারিতোষিক কোনটা? ওই যে অর্থটা, আংটির সমান পরিমাণ অর্থটা, সেটাই পারিতোষিক। পারিতোষিক, পারিতোষিক। রাজা পরিতোষ লাভ করেছেন, পরিতুষ্টি লাভ করেছেন, তাই যেটা দিয়েছেন সেটা হচ্ছে পারিতোষিক। পরিতুষ্টি থেকে পারিতোষিক, পরিতুষ্ট হয়ে সন্তুষ্ট হয়ে যেটা দিয়েছেন ধীবরকে সেটাই পারিতোষিক। তাতে করে বোঝা যাচ্ছে আংটিটা রাজার খুব প্রিয় ছিল। শ্যালক বলছে, দামি রত্ন বসানো হলেই আংটি রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। শ্যালক ধরে ফেলেছে। শ্যালক কিন্তু কম ধুরন্ধর নয়, কম চালাক নয়, সে সত্যিটা ধরে ফেলেছে যে নিশ্চয়ই আংটি দেখে মহারাজের প্রিয়জনের কথা মনে হয়েছে। সত্যি আমরা জানি, তাই শকুন্তলার কথা হয়তো তার মনে পড়ে গেছে, পূর্বস্মৃতি মনে পড়ে গেছে, এইবার সেজন্য সে খুশি হয়ে এটা দিয়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বল ভাবে চেয়ে রইলেন। ভেতরের একটা ঘটনা আমরা জানতে পারলাম যে শ্যালক যখন ভিতরে গিয়েছিল এই কথাগুলো শুনে রাজা কিন্তু বিহ্বল হয়েছিলেন। এবার রাজার মধ্যে ব্যাকুলতা তৈরি হয়েছে, তার মনে পড়ে গেছে সবটা। সূচক বলছে, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানুক, তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন, জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। জেলের প্রতি হিংসা হবে না কেন? রাজা অনুগ্রহ করছেন এখন জেলেকে, রাজা তাকে অর্থ দিচ্ছেন, রাজা তাকে পারিতোষিক দিচ্ছেন, এখানে তো জেলের প্রতি হিংসা হবেই। পুরুষ বা জেলে বলছে, মহাশয়, এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। এইখানে তার সহৃদয়তা প্রমাণিত হলো, তার বৃত্তির প্রতি সম্মানবোধ, তার সহৃদয়তা, এই সবটাই কিন্তু নাটকে রয়েছে। কি কি আছে? রয়েছে সহৃদয়তা, পেশার প্রতি সম্মানবোধ, এবং যেটা না বললেই নয় সেটা হচ্ছে আত্মসম্মান বোধ, বা বলতে পারো আত্মমর্যাদা বোধ। এগুলো কার বৈশিষ্ট্য? ধীবরের বৈশিষ্ট্য। প্রশ্নে ধীবরের চরিত্র জানতে চাইলে এগুলো বলতে পারবে। সহৃদয়তা, পেশার প্রতি সম্মানবোধ, আত্মসম্মানবোধ এবং সংযমও ছিল, এটাও মানতে হবে। এতগুলো খারাপ কথা শোনার পরেও সে কিন্তু একবারের জন্য সংযম হারায়নি। যে সংযমটা বারবার করে হারিয়েছে রক্ষীরা, শ্যালক, কিন্তু ধীবর কিন্তু কোনোভাবেই এই সহৃদয়তা, পেশার প্রতি সম্মানবোধ, আত্মসম্মানবোধ এবং সংযম কোনোটাই কিন্তু হারায়নি। তাহলে এখান থেকে যদি ধীবরের চরিত্র জানতে চাওয়া হয়, তুমি 4টা পয়েন্ট দিয়ে বলে দিতে পারবে, 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারবে, নিজে বানাবে। জানুক বলছে, এটা তুমি ঠিকই বলেছো। শ্যালক বলছে, শেষ সংলাপ, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। এখানেও আবার বলছি শ্যালক কিন্তু ধুরন্ধর, কেননা রাজা যে অনুগ্রহ করছেন ধীবরকে, এটা শ্যালকের বিষয়টা চোখে লেগেছে। রাজা অনুগ্রহ করছেন মানে সে একজন ভালো মানুষ, তার কাছাকাছি থাকলে পরে সুবিধা রাজার থেকে কিছু পাওয়া যেতে পারে, সে ধুরন্ধর, আপাদমস্তক ধুরন্ধর। এই শ্যালক চরিত্র বলতে গেলে তুমি বলতেই পারো সে আপাদমস্তক ধুরন্ধর। এই হচ্ছে আমাদের গোটা নাটক। এই নাটকে যা কিছু শব্দার্থ কঠিন সেগুলো বলে দিলাম, যেগুলো প্রশ্ন হতে পারে মোটামুটি সেগুলো আবারও আলোচনা করব, কিন্তু মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম। তোমাদের কাজ, যেটা আগের দিনও করেছো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি একটা সারসংক্ষেপ লিখে তোমরা তৈরি করেছিলে। এই নাটকটাও একটা গল্পের আকারে সারসংক্ষেপ লিখবে, নাটকের আকারে নয়, কিন্তু গল্পের আকারে সারসংক্ষেপ লিখে তৈরি করবে। তোমরা এখন সারসংক্ষেপ গুলো তৈরি করতে থাকো, ভবিষ্যতে যখন
কিছুটা এগোনোর পর আমরা প্রশ্নোত্তর আলোচনা করব। দেখবে তুমি নিজেই প্রশ্নের উত্তর বানাতে পারছো, কারোর উপর নির্ভর করতে হচ্ছে না। সুতরাং তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্সে যা কিছু অসুবিধে সবটা বলবে, এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবে, বেশি বেশি করে কমেন্ট করবে এবং বারবার এই ভিডিওগুলো দেখো এবং আমাদের পাশে থাকো। ধন্যবাদ।